ভোরের দিকে আবহাওয়া শীতল থাকে, স্নিগ্ধ এক পরিবেশ, গাছে গাছে পাখির ক্যাচক্যাচ। এ সময় হাঁটলে মন ফুরফুরে লাগে রাইসার। ভোরে উঠেছে সে, ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করে উঠে বেরিয়েছে। আবার চলে যাওয়াতে এখন আর বেড়ানো হয় না তেমন। ধানের ক্ষেতের আইল পেরিয়ে সামনের কাঁচামাটির বড় রাস্তা, বড় রাস্তার পথ ধরে এগিয়ে গেলে 3 কিলোমিটার পেরিয়ে পাকা রাস্তার দেখা মেলে। রায়সা আনমনে হাঁটছে, থেকে থেকে আবার কথা ভীষণ মনে পড়ে তার। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ে দুটো লাল রঙের কুকুর পথেই মারামারি করছে। রায়সা বরাবর কুকুর ভয় পেয়ে এসেছে, এগোনো সাহস হয় না। মুখ দিয়ে কুকুর তাড়ানোর এক শব্দ করছে, লাভ হয় না, কুকুর সরে না। হাল ছাড়ে রায়সা। এদিক ওদিক চোখ মেলাতে গিয়ে চোখে বাজে রাস্তার একধারে পড়ে থাকা এক শুকনো গাছের ডালের ওপর। আগ পাছ না ভেবেই ছুটে গিয়ে গাছের ডাল হাতে তুলে নেয়। কুকুর তাড়াতে ধীর পায়ে এগিয়ে আসে সে, তবে বেশি একটা লাভ হয় না। কুকুর উল্টো ঘুরেই তার দিকেই তেড়ে আসে। রায়সা ভীত হয়, উল্টো ঘুরে দক্ষিণে ছুট লাগায়। ঠিক তার পিছনে কুকুর দুটোও তেড়ে যায়। শুরু হয় এক দৌড় প্রতিযোগিতা, কুকুর বনাম রায়সার। দক্ষিণ দিক বরাবর কিছুটা ছুটে গেলেই এক ঘন জঙ্গল রয়েছে। জঙ্গল পেরোলেই তারপরে সিংপাড়া। ডাক্তারপাড়ার লোক হয়ে সিংপাড়ায় প্রবেশ মানেই যেন যান হাতে নিয়ে যাওয়া। খন্দকার বাড়ির সাথে মিট বাড়ির শত্রুতায় দুই গ্রামে দুই দিকের ভাগ। ডাঙাপাড়ার লোক খুব বেশি প্রয়োজন ব্যতীত সে পাড়ায় পা রাখে না। রায়সা দৌড়াতে দৌড়াতে ঠিক প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছে। কুকুরের থামার নাম নেই। উল্টো ঘুরে কুকুর থেকে দৌড়াতে গিয়েই খাম্বা জাতীয় কিছু একটার উপরে উষ্টা খেয়ে পড়ে বেচারি। আহ, মা গো! পেছনের ছুটে আসা কুকুর দুটো থেমে যায়, যেন তারাও অবাক হয়ে গেছে। চারপাশ শান্ত। ঠিক তখনই ভেসে আসা এক পুরুষ কণ্ঠ। দিনে দুপুরে কই থেকে এসে পড়লি রে বাল? আমার মাজার নিচে যেন টান ধরছে। রাইসা বড় বড় চোখ করে তাকায়। হঠাৎ খাম্বাকে কথা বলতে শুনে ভড়কে যায় সে। কোনো মতে নিজেকে সামলে সামনের দিকে তাকাতেই খেয়াল হয় খাম্বারূপী মানুষের গায়ের উপর পড়ে আছে সে। রায়সাকে এক ধ্যানে তাকিয়ে দেখে চেঁচিয়ে ওঠে ছেলেটি। আহ, বজ্জাত চিংড়ি! উঠবি নাকি ধুলোর মতো ঝাড়া মারবো? ধ্যানে মগ্ন হয়েছিল রায়সা। রেজার ধমকে বলা শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করতেই ধ্যানোচ্যুত হয় সে। দ্রুততার সহিত রেজার উপর থেকে উঠতে নিয়েই আবার ধপ করে পড়ে রেজার বুকের উপর। আহ, ওরে! এ কে রে? মেয়ে মানুষের এত ওজন কেমনে হয়? নারী দেহ এত শক্ত বা কেমনে হয়? রায়সা ভ্রুযুগল কুঁচকে নেয়। ক্ষিপ্ত বাঘিনীর চোখে তাকায় রেজার দিকে। রেজার উচিত তাকে ভয় পাওয়া, তবে হয় ব্যতিক্রম। রেজা ভয় পায় না, আরো জোরে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, এইখানে কি সংসার পাতার চিন্তা করছো, নাকি ঘর বাড়ি বানাতে চাইছো? রায়সার রাগ লাগে ভীষণ। লোকটা তাকে বারবার মেয়ে মেয়ে করছে, এটা তার মোটেও পছন্দ নয়। সে কি ইচ্ছে করে পড়ছে নাকি? রায়সা রাগান্বিত কণ্ঠে বলল, আপনার গন্ধযুক্ত মুখ বন্ধ রাখুন। ছি, কি বিশ্রী গন্ধ! বিড়ি আর পানের দুটোর মিশ্রণ। ইঁদুর মারা গন্ধ নির্গত হচ্ছে আপনার মুখ হতে। আর আমি ইচ্ছে করে আপনার বুকে পড়িনি। কি? আমার মুখে গন্ধ? অসভ্য ধরনধর মেয়ে, আগে ওঠো বলছি। রাশা জিহ্বা দিয়ে ভেঙচি কাটল। চোখ উল্টিয়ে খানিক ভয়ঙ্কর অঙ্গিভঙ্গি করল। রেজা দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করছে। রাশা উঠে গিয়ে শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, ছি ছি, শরীরে কি ভয়ঙ্কর গন্ধ! খোদাই জানে কতদিন সাবান দেয় না। ধৈর্যহীন হয়ে পড়ে রেজা। হাতের মুঠোয় এক মুঠো কাঁচা মাটি নিয়ে রায়সার মুখে লাগিয়ে দিয়ে বলল, আর একবার মুখ খুলে গোবর মাখিয়ে দিব, খচ্চর মেয়ে! আপনি আপনি একটা ইতর, অসভ্য, খাটাস লোক, দয়া মায়া হৃদয়হীন আদম সন্তান। রেজার ঠোঁটের কোণে মুচকে হাসি টেনে বলল, জি ধন্যবাদ, তবু আমার মতো লোকের উপরেই পড়তে হলো। চারপাশে তো এত জায়গা ছিল। রায়সা চোখ দুটো বড় বড় করে তাকায় রেজার দিকে। শ্যামাঙ্গিনী মেয়ে রাগে লালচে হয়ে উঠেছে। রেজার শরীর ধুলো মেঘে একাকার হয়েছিল। কোনো মতে ধুলো ঝেড়ে রায়সার দিকে তাকাতেই রায়সা চেঁচিয়ে ওঠে, যদি পারতাম মাটি ফুঁড়ে ঢুকে যেতাম। আহা, তুমি মেয়ে অতটাও রূপবতী নও যে মাটি তোমাকে বুকে নিয়ে পরাণ জুড়াবে। বরং মাটি তোমার বাদরামিতে বিরক্ত বোধ করবে। আমি রূপবতী নই আমি জানি, তবে আপনিও যে রূপের ফ্যাক্টরি খুলে আছেন এমন নয়। রেজা জানে তর্কে সে পারবে না। এ মেয়েকে সে যতবার দেখেছে ততবার অকারণেই ঝগড়া বেঁধেছে। হাঁপ ছাড়ে। সারা রাত ঘুম হয়নি। জেগে গান শুনেছে। এলাকায় কাওয়ালি দলের গান বসেছিল, সেখান থেকেই ফিরছে। হঠাৎ রাইসা বলে ওঠে, ঘুরে দাঁড়ান, পিঠের কাপড় ময়লা লেগে আছে। রেজার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গিয়েছে। সে কি ভুল শুনেছে? এই মেয়ে কি কিছু বলেছে? এসব ভেবেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সে। রায়সা তার চাহনি অগ্রাহ্য করে কিছুটা সরে গিয়ে নিজ দায়িত্বে ধুলো ছেড়ে দেয়।
রেজা অবাকের চরমে পৌঁছে গিয়েছে। যাক, যতটা উড়ন্তি ভেবেছি ততটা গেছো মেয়ে না, সভ্যতা রয়েছে, আনমনে বলল রেজা। তবে রায়সার শ্রবণেন্দ্রিয় জাগ্রত, সে ঠিক শুনে ফেলেছে কথাটা। রায়সা মুচকি হাসল। শেষের এক থাপ্পড় জোরে দিয়েই নিজের হাত জামায় মুছে পড়ল। আমার আপা একটা কথা কইতো, আর শায়তান ইয়ারিফুস শায়তান, ওয়াল খিনজির ইয়ারিফুল কুলকাশ। এই কথার অর্থ হলো শয়তান শয়তানকেই চিনে, আর শুয়োর চিনে কচুকে। তুমি কি কোনোভাবে আমাকে শয়তান বললে? রায়সার ঠোঁটে খেলে যায় এক চমৎকার হাসি। সে চুলির ঝুঁটিতে হাত বুলিয়ে পড়ল। জুতো কি ফিট হয়েছে পায়ে? যদি হয়ে থাকে তাহলে ওটা আপনার। রেজা কিছু বলবে তখনই রায়সা উঁচিয়ে তাকে থামিয়ে বলল, মুখে ভীষণ দুর্গন্ধ, ছাই না হয় কয়লায় দাঁত মেজে ভালো করে গার্গিল করবেন, গন্ধ দূর করে পরে আসবেন, তখন শুনবো। আজ আসি। রেজা চরম বিরক্ত। রায়সা সেদিকে পাত্তা দেয় না। কুকুর পালিয়েছে আরও অনেকক্ষণ, তবুও আশেপাশে একবার তাকিয়ে নিশ্চিন্ত হয় সে। উল্টো দিকে ফিরে একবার রেজার রাগী মুখ দেখে জিহ্বা দিয়ে ভেঙচি কাটে। রেজা তেড়ে আসতে নিলেই এক ছুট দেয় মেয়েটা। বেলা 11টা। তীব্র হচ্ছে রৌদ্রতাপ। ধীরে ধীরে সূর্য তার রং ফুটিয়ে তুলছে। সকাল সকাল উঠে প্রয়োজনীয় সকল কাজ সেরেই খাটে বসে চিফরা। অফিকার প্রহর গুনছে। আরাধ্য বেরিয়েছে। লোকটা হুটহাট কেমন যেন নাই হয়ে যায়। এই যে আজ ফজরে উঠেও লোকটার হদিস মেলেনি, কখন বেরিয়েছে কে জানে। রান্নাঘরে গিয়েছিল। অরুণিমা যখন জিজ্ঞেস করছিল ফায়াজ ওঠেনি, তখন ইফরা দায় এড়াতে মুচকি হেসেছিল। আর্ধকে বুঝতে চেয়েও পারে না ইফরা। তাকে নিয়ে গভীর গবেষণা করলেও ধোঁয়াশা কাটিয়ে তোলা সম্ভব না। ইফরা নীরবতায় ভাবছে কিছু। আর্ধ ফিরল, হাতে একটা নীল শাড়ি, আজও এক বেলির গাজরা এনেছে। ইফরা ভাবল, এই বেলি ফুল কি লোকটার পছন্দের হবে হয়তো। আরাধ্য শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ একটু সাজো তো। ইফরা অবাক হলো না। হাতে শাড়ির দিকে কিছু সময় চেয়ে থেকে প্রশ্ন করল, নীল আপনার পছন্দ? হুম, পছন্দ ঠিক নয়, তবে মন বলছে ভালো মানাবে। শান্ত চোখে আরাধ্যের মুখপানে তাকালো ইফরা। এত কেন অচেনা লাগে তাকে। কিছু সময় নিশ্চুপ থেকে সে বলল, নিজে কখনো পড়েছেন নীল? বললাম না পছন্দ নয়, পড়ে নাও, আমি বাইরে আছি। আরাধ্য চলে যেতে উদ্যত হলো। দরজার দিকে কয়েক কদম এগিয়ে যেতেই ইফরার বলা বাক্যে থামে তার পা। শুনছেন? আরাধ্য থমকে গেল, তবু ঘুরল না। ডাকটা মায়া লাগলো। আরও একবার শুনতে চায় এই সম্বোধন। উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। ইফরা আবার ডাকল, শুনছেন? বলছিলাম আপনি এমন হুটহাট কোথায় নাই হয়ে যান। আরাধ্য ঘুরে তাকালো। চিন্তিত বোধ করছো বুঝি? হুম, জানতে চাইছি। আরাধ্য হাসল। বড্ড মায়া করে কথা বলছো? পোড়াতে চাইছো? ইফরা নিশ্চুপ থাকে। আরাধ্য কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে ইফরার মুখপানে। ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে, নাকে বিন্দু বিন্দু ঘাম। আরাধ্য কিছুটা ঝুঁকে এসে আস্তে করে বলে, একটা সুমুখায় রক্ত কমলেনি। ইফরা পরনের শাড়ি হাতের মুঠিতে চেপে রইল। অনুমতি দিতে চায় না, আবার নিষেধ করার ক্ষমতাও নেই। এই লোকটা তার স্বামী। আরাধ্য ধীরে ধীরে এগিয়ে আসছে বুঝেই চোখ খিচে না ইফরা। আরাধ্য আরও কিছুটা ঝুঁকে এলো। একদম ইফরার মুখ সইস হয়ে খানিক সময় তাকিয়ে দেখল ইফরার ভীত মুখটা। তারপর আস্তে করে চোখের পাপড়িতে ফু দিল। ইফরা চোখ পিটপিট করে রইল। আরাধ্য মুখে হাসি টেনে বলল, আমার না হয় একটুখানি কম ভালোবাসো, তবুও বাসো। এমনভাবে ভালোবাসো যেন যেন 60 ঊর্ধ্ব বছর পেরিয়ে গেলেও মনে হবে সেদিন তো এলে জীবনে। ঘর ছেড়ে বেরিয়ে যায় আরাধ্য। কিছু সময় বাদে চোখ খুলে ইফরা। হাতের থাকা শাড়ি আদুরে হয়ে মুখের কাছে এনে ঘ্রাণ শুকে গালে ছোঁয় সে। কড়া রৌদ্রতাপ ঠিক মাথার উপরে। বেলা বেড়েই চলেছে। আরাধ্য বাইকটা বের করে বাগানে দাঁড় করিয়ে রাখল। যত দ্রুত সম্ভব ইফরাকে বাড়িতে পৌঁছে তাকে শহরে যেতে হবে। লুকিং গ্লাসে একবার নিজেকে দেখে নিয়ে আবারও বাসার দিকে যায়। ইফরা সেজেছে। তার স্বামীর মন মতো ফুটিয়ে তুলেছে নিজেকে। নিজের রঙের শাড়ির সাথে হালকা পাতলা কিছু গহনা পড়েছে। লম্বা চুলে বেরুনি করছে। তার উপরেই লাগিয়েছে বেলির গাজরা। শাড়িও পড়েছে বাঙালি আনার ছোঁয়ায়। ঠোঁটে হালকা একটু লিপস্টিক লাগিয়েছে। দুই ভ্রুর ঠিক মাঝেই কালো রঙের টিপ পড়ছে। দরজা ভাজানোই ছিল। আরাধ্য কক্ষে প্রবেশ করতেই হার্টবিট মাত্রাধিক বেড়ে যায় তার। গলা শুকিয়ে আসছে। সামনে দাঁড়ানো নারীটি তার বউ। এমন একখানায় রূপ যে কল্পনায় ভেবেছিল। আরাধ্য বারবার ঝিউপা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। ইফরা ঘুরে তাকালো। আরাধ্যের দৃষ্টি স্থির হলো তার প্রিয়তমার রূপে। ধীর পায়ে এগিয়ে আসতে নিয়েও থমকে দাঁড়ালো সে। ডান হাতে বুকের বাম দিকে হার্টের স্থান অনুসন্ধান করে
বাতাস করল তাতে। গলা শুকিয়ে আসছে তার। অবাধ্য ইচ্ছেরা ছুটোছুটি করছে মনের অন্তরালে। আর তো দাঁড়ানো। ইফরা ধীরস্থ এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো সামনে। আরাধ্যের হৃদয়ের জমিয়ে রাখা অবাধ্য আকাঙ্ক্ষা যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো মাথা চাড়াতেই উঠছে। অনুভূতি সংবরণের বৃথা চেষ্টায় মত্ত হয়ে উঠেছে সে। আরাধ্য খানিকটা ঝুঁকে গেল। ইফরার ঘন কেশের বেনুনি মুষ্টি করে চেপে ধরে মুখ ফেরালো তার দিকে। নেশা, ঘোর এক নেশা লাগছে। শরীর ঘেমে উঠেছে। আজ কাজল পড়েছে ইফরা, খানিকটা মোটা করেই পড়েছে। কাজল কালো চোখে তাকিয়ে দেখলো এক ক্ষুধার্ত পুরুষের ব্যাকুলতা। কপালে বিন্দু বিন্দু ঘাম। আর তো আরও কিছুটা ঝুঁকে এলো, ঠিক একদম ইফরার কানের সই। গাঢ় নিঃশ্বাসে বেলির সুবাস শুঁকে নেশাক্ত স্বরে হিস হিসিয়ে বলল, আমি কিছু একটা অনুভব করছি রক্তকমলিনী, দয়া করে একটুখানি বুকে মাথা রাখো। সরে এলো আরাধ্য। ইফরার অনুমতির প্রয়োজন নেই তার। হাতের চাপ আরও খানিক বাড়িয়ে ইফরার মাথা টেনে এনে ফেলল তার বুকে। চুলে তীব্র ব্যথায় চোখ কুঁচকে নিল ইফরা। লোকটা উন্মাদের মতো করছে। হার্টবিট আরও প্রখর হচ্ছে। অগণিত ধুক ধুক শব্দ বাজছে তার কানে। আর্ধ মুখে শ্বাস টানছে। শুষ্ক ঠোঁট বারংবার ভিজিয়ে তুলছে। ইফরা দুহাতে মানুষটাকে জড়িয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমাদের যেতে হবে, আপনি স্বাভাবিক আছেন? নেই। জি? স্বাভাবিক নেই। আমি অনিয়ন্ত্রিত পাগলা ঘোড়া, যার লাগাম তোমার হাতে, অথচ তুমি লাগাম টানতে ব্যর্থ। ইফরা ছিটকে সরতে চায়, তবে লাভ হয় না। আরাধ্য তাকে আরও জোরে চেপে ধরে বুকের সাথে। নড়বে না ইরা, আমি তোমাকে খেয়ে ফেলবো না। ইফরা শান্ত হয় না। গলায় তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। পুরুষালী এক ঘ্রাণ নাকে আসছে তার। পারফিউমের নাম জানে না, তবে এই ঘ্রাণে সে মোহিত। ইফরা ঢোক গিলল। শ্বাস আটকে যাওয়ায় কাঁপা কাঁপা গলায় বলল, শান্ত হন, বেলা পেরিয়ে আসছে, যেতে হবে। আর একটু থাকো। ইফরার শরীরের মৃদু কম্পন অনুভব করে আরাধ্য। ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে তার। আরাধ্য ডাকল, ইরা। হুম? দিনকে দিনকে অভ্যাসে চলে আসছো। বিড়ির নেশা হতেও মারাত্মক হয়ে উঠছ। নিকোটিন শালা ফুসফুসে আঘাত হানে। তুমি তো দেখছি আমার হৃদয়ের জায়গা নিয়েছ। ইফরা নিঃশব্দে হাসল। গভীরভাবে মুখ লুকাতে চাইল আরাধ্যের বুকে। ইচ্ছে তো করে পারলে ঢুকে যেতে, তবে হয়ে ওঠে না। আরাধ্য শক্ত করে জড়িয়ে নিতেই ইফরা খামচে ধরে পিঠের টি শার্ট। আর্থের শান্তি লাগছে, ভীষণ শান্তি অনুভব করছে। ইফরা বলল, যাবেন না? কয়দিন থাকবে? আনতে যাবেন কবে? আরাধ্য হাতের বাঁধন আলগা করল। ইফরাকে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আজ রাতটা থেকেও রাজধানী যাব, ফিরে এসে নিয়ে আসব। ইফরা মাথা নাড়ল। আরাধ্য আবার বলল, ইরা। জি? কিছু অনুভব করলে? বিপর্যয়। আরাধ্য কপাল কুঁচকে তাকাল। ইফরা আরাধ্যকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। গোডাউনে ক্যাঁচাল বেঁধেছে। চেয়ারম্যান ক্ষিপ্ত স্বরে একের পর এক কর্মচারীর পিঠের ছাল তুলছেন। হাতে পেঁচানো চাবুকের বাড়ি পড়ছে অসহায় কর্মচারীর উপর। রেজা নিলুপ্ত চোখে তাকিয়ে দেখছে। মাঝে মাঝে দাঁতে নখ ঢুকছে। পরপর 2 দিন নদীপথে আসা সমস্ত মাল চুরি হয়েছে চেয়ারম্যানের। লাখ লাখ টাকার জিনিস লস তার। এ ক্ষতি কীভাবে পূরণ করবে ভেবেই মাথার রক্ত সঞ্চালন বেড়েছে তার। চেয়ারম্যান রক্ত চক্ষুতে তাকিয়ে বলল, আমি হাতি ভাইবা সব কি গাধার চাষ করি? কার এত বড় কলিজা হয়েছে যে মীর আহনাফের মালে হাত মারছে? তার তীব্র রাগান্বিত কণ্ঠস্বর পুরো গোডাউন কাঁপিয়ে তুলছে। প্রতিটি বাক্য দেয়ালে বাড়ি খেয়ে কম্পনের সৃষ্টি করছে। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা কর্মচারীরা ভয়ে ততস্থ হয়ে গিয়েছে। চেয়ারম্যানের হাতের চাবুকের প্রতিটি আঘাত যেন ঠিক বিষাক্ত সাপের ছোবলের ন্যায়। লসের হার এবারে মাত্রাধিক। চোরের জাত ভীষণ চতুর মস্তিষ্কের। অক্ষত প্যাকেজিং রেখেই মা আলু ধাও। চেয়ারম্যান দাঁতে দাঁত চেপে বললেন, চোরের হদিশ না মিললেও তোদের সবগুলার কপাল খারাপ। আজ যদি না পাই চোরের নাম, কাল তোকে সবার লাশ করতো আর আমানতে যাইব। গোডাউনে এক ঘন নীরবতা। চেয়ারম্যান হাতের চাবুক মাটিতে এক বাড়ি ঠুকে ফুসতে ফুসতে গেট পার হতেই সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। রেজা এগিয়ে এলো। গায়ের কাপড়ে ধুলো লেগেছে। এক হাতে ধুলো ঝেড়ে অপর হাতে মোবাইল বের করে কাউকে একটা কল করে, তবে রিসিভ হয় না। পরপর 2বার কল করার পরে রিসিভ হয় কলটি। রেজা নিজেও গেট পার হয়ে এসে সিগারেট ধরল। ধোঁয়াটা শূন্যে ছুঁড়ে নরম গলায় বলল, সব কাজ ওকে? অপর পাশের এক রাজবাড়ি কর্কশ কণ্ঠ ভেসে এলো, চালানের কাজ সাজা, আসছি। জি। কল কেটে গেল। রেজা মোবাইল পকেটে ভরে সিগারেট টেনে মুখ ভর্তি ধোঁয়া নাকে মুখে ছুঁড়ে গান ধরল।
কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। দুই লাইনেই রেজা থামে, বেশ উচ্চ শব্দে হেসে বিড়বিড় করে, ফুটো থালায় না খেয়ে নতুন থালির ব্যবস্থা সাজাতে হবে চেয়ারম্যান সাহেব। মীর বাড়ির প্রবেশদ্বার হতে এক কালো রঙের গাড়ির বাইক বেরিয়ে গেল। বাইকে মানুষ দুটো মানহার ভীষণ চেনা। শান্ত চোখে তাকিয়ে দেখল সে দৃশ্য। এবারই আজকাল আর তার মনে ধরে না। কোথায় একটা যেতে ভীষণ মনে সাজ জাগে, তবে কোথায় যাবে? কে আছে এই দুনিয়ায় তার? যেতে চাইলেই কি যাওয়া যায়? যায় না। কেন যায় না? সে নারী বলে? পুরুষের নজরে পড়বে বলে? নজর? তাচ্ছিলে হাসল মানহা। যে নারী রূপে নেই সে নারীর আবার নজরে যাবে? ভীষণ বিষাদ লাগে তার। পুরো শরীরের চামড়া ছিঁড়ে যায়। যদি মুঠো পড়ে লবণ মরিচের মিশ্রণ লাগাতে পারত, তবে কি তার বেদনা কমতো? ব্যালকানি ছেড়ে ঘরে চলে আসে। খট করে দরজা লাগিয়ে পর্দা টেনে দেয় সে। বিছানায় এসে বালিশ সরিয়ে আরাধের একটা ছবি বের করে। মাহা জড়ানো দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকে। চোখ ভরে আসে তার। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে ছবিতে। মানহা বুকের সাথে চেপে ধরে ছবিটা। ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমার আফসোস হইলেন, আমার হইলেন না। অথচ আমি নীরবে কত বসন্ত আপনার লগে পাড়ি দেওয়ার স্বপ্ন বুনিলাম। ডুকরে ওঠে মানহা। পৃথিবীর সবচেয়ে ব্যথাতুর অনুভূতির সাগরে ভাসছে সে। ভাঙছে তার হৃদয়। কিছু সময় নিশ্চুপ থেকে আবারও ধরা গলায় বলে, আপনি নিষ্ঠুর আরাধ্য ভাই, আপনি নিষ্ঠুর। আপনি আপন সাজিবার ভান করিলেন, আমি আপন ভাবিলাম। আপনি বিচ্ছিন্ন হইয়া ঘর বাঁধিলেন, আমি নীরবে পুড়িতে লাগিলাম। ইফরাকে পৌঁছে বাজারে এসে সারাথ। রাতের গাড়ির একখান টিকিট কাটতে হবে তাকে। পঞ্চগড় হতে ঢাকা দূরত্ব বেশ অনেকখানি। কাউন্টারে বসে গরম চা আর সমোসা খাচ্ছে। সামনেই কাউন্টারের ছেলেটা। এর সাথে আরাদের ভীষণ খাতির। আর্থ এলেই তাহার প্রথম কাজ কপালে হাত রেখে সালাম ঠুকে দেওয়া। ছেলেটা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করে এমন নয়। কলেজ জীবনে এক ব্যাচ আরাধ্যের সিনিয়র ছিল, তবে আরাধ্য কোনো কালেই তাকে সিনিয়র মানেনি। একদা এই ছেলে তার উপরে বড় ভাইগিরি ফলাতে গিয়েছিল। তখন ঘটনাটা ঘটেছিল। বিড়াল হয়ে সিংহের সঙ্গে পাঙ্গা নেওয়া। ওই যে আরাধ্য সিনিয়র মানে না, কানের নিচে ঠাঁটিয়ে মেরেছিল। মুহূর্তেই মকবুল রহমান কলেজের মাঠ প্রাঙ্গণে সব ছাত্রছাত্রী জড়ো হয়। পরবর্তীতে বিচারের আয়োজন হলে বেশ বড় এক হাঙ্গামা হয়। আরাধ্য চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ডাকে, নয়ন ভাই। নয়ন একধানে কিছু একটা ভাবছে। আরাধ্য কিছু সময় তার ভাবুক মুখের দিকে তাকিয়ে থেকে তার দৃষ্টিসই তাকাতেই নাক সিটকায়। সামনে দাঁড়ানো এক লাশময়ী নারীর উন্মুক্ত সাদা ধবধবে পেট দেখা যাচ্ছে শাড়ির ফাঁক গলিয়ে। নয়নের দৃষ্টি স্থির সেদিকে। আরাধ্য বেশ জোরে ডেকে ওঠে এবার, নয়ন ভাই। হ্যাঁ, হ্যাঁ, কে, কি? আরাধ্য হেসে বলে, ওসব বাইরের মালে আর কতদিন মুখ লুকাবেন? এবার নয় ঘরে একখান তুলে আনেন। নয়ন লজ্জায় মাথা নিচে নামিয়ে নিতেই আরাধ্য আবার বলল, রাতের একখান টিকিট কাটেন ভাই, রাজধানী যাব। কয়টার দিব? দেন 9টার। নয়ন টিকিটের বই বের করতে করতে বলল, বাপের গাড়ি থাকতে বাসে যাতায়াত করছোস কে তুই? ওইটা আমার বাপের খাজনা। আমার খাজনা হুন্ডা। আমার খাজনার বাজনা বেশি, তাই বাসে যাব। ছোট নবাব নাকি শাদিশুদা করেছো শুনলাম? ওই আর কি। দিলে যৌবনে লাড়া, হরি নিজেও বলে আমার কেউ সামলা, তাই হাঙ্গা করেই নিলাম। মুখের কথাটুকু ফুরোতেই সাই এক শব্দে গরম এক পিস্তলের বুলেট পাশ কাটিয়ে কাউন্টারের বাল্বে লাগে। মুহূর্তেই বাল্ব বাস্ট হয়। আর্দ্র শান্ত চোখে একবার সেদিকে তাকিয়ে ঘাড় কাত করে বাজারের দিকে তাকায়। পর মুহূর্তেই আবারও এক ছুটন্ত গুলির শব্দ হতেই আর্দ্র সরে যাবার আগেই গুলি নয়নের কপাল ফুটো করে দেয়ালে গিয়ে আঘাত হানে। ধীরে ধীরে নয়নের দেহ লুটিয়ে পড়ল কাচের টেবিলের উপর। আর্দ্র চেঁচিয়ে ওঠে, নয়ন ভাই। নয়নের সাড়া নেই। গলা ছেড়ে ডাকে আরাধ্য সাহায্যের লাগে। বাজার কমিটির লোকজন এগিয়ে আসে। আরাধ্য একবার নয়ন তো একবার গুলির ছুটে আসার দিক নির্ধারণ করে তাকায়। মুখে কালো কাপড় পেঁচানো এক লোকের অবয়ব চোখে পড়ে। আরাধ্যের চোখ লাল হয়ে ওঠে। দ্রুত ফোন বের করে কল করে রিচার নাম্বারে। ফোন বেজে বেজে কেটে যায়। নয়নের নিঃশ্বাস পড়ছে না। দেয়ালে লেগে আছে রক্তের তলা। মিনিটের মধ্যে এক অটো এসে হাজির হয় সেখানে। আরাধ্য আর বাজার কমিটির দুটা লোক মিলে গাড়িতে তোলে নয়নকে। কাছে এক হাসপাতালে ভর্তি করা হয় নয়নকে। অনেক আগেই প্রাণ ত্যাগ করছে ছেলেটা। আরাধ্যের বুকের মাঝে মুচড়ে ওঠে। খবর পেয়ে নয়নের বাড়ির লোক এসেছে। অতিক্রম হয় প্রায় 1 ঘন্টা। নীরব হয়ে হাসপাতালে বসে আছে আরাধ্য। রেজা এসেছে। নয়নের লাশ ময়নাতদন্তে নেওয়া হবে বলেই পুলিশ নিয়ে গিয়েছে। রেজা আরাধ্যের কাঁধে হাত রেখে ডাকে, ছোট নবাব। আরাধ্য তাকালো না।
রেজা জানে আরাতের এই নিশ্চুপ থাকার মানে। সে নিজেকে একটু শান্ত করে বলে, খন্দকার বাড়ির লোক আজই আক্রমণ ঘটিয়েছে ছোট নবাব। গুলি করা ছেলেকে খুঁজে বের করা হয়েছে। আপনি আর্ধ উঠে বেরিয়ে যায় হাসপাতাল থেকে। রেজা অধমের মতো কিছু সময় তাকিয়ে থেকে সেও পিছু নেয়। বেশ বড় এক হাঙ্গামা সেরে আরাতো ঘরে আসে। আহত শরীর টেনে টুনে এনে সোফায় গায়ে এলিয়ে গলা ছেড়ে ডাকে, মেমনুন হা। পরপর 3বার একই নামে ডাকতেই মানহা এসে হাজির হয়, হাতে গরম পানির বাটি। মানা ঘরে আসতেই আরাধ্য বলল, গুমুর ধরেছিস দেখি। আজকাল আর আরাধ্য ভাই করে মাথা চিবোস না। কাহিনী কি? মানা কথা বলে না, চুপচাপ গরম পানিতে স্যাফলন ঢালে। আরাধ্য কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মানা একটা সাদা সুতির কাপড় আর পানির বাটি হাতে এগিয়ে এসে কাঁটা ছেঁড়া জায়গায় রক্তগুলো সযত্নে পরিষ্কার করছে। থেকে থেকে 2-1 বার ফুঁ পাড়ছে, যেন লোকটার জ্বলন না ধরে। আরাধ্য শান্ত চোখে তাকিয়ে দেখছে। তার মুখে ব্যথার লেশ মাত্র নেই। ক্ষতস্থান পরিষ্কার করে একটা মলম জাতীয় কিছু লাগিয়ে দিল মানহা। কাছে যে যেতে নিবে, ঠিক তখন তারে থামিয়ে দেয় আরাধ্য। কি সমস্যা? মনে হচ্ছে এড়িয়ে যাচ্ছিস। মানহা শান্ত দৃষ্টিতে তাকালো। এড়িয়ে যেতে পারলে তো ল্যাঠা চুকে যেত। খোঁজাখুঁজি করছিস? মামলা কি? আসছি। মানা ঘুরে চলে যেতে নেয়। আরাধ্য এক ঝটকা টানে সোফায় ফাঁকা জায়গায় এনে বসায় তাকে। মানা ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, আমি আর ছোটটি নেই আরাধ্য ভাই। এভাবে যখন তখন চুবেন না আমায়। বারে, দাঁড়িয়ে মার খেলে যদি পাক মেরে পড়ে যাস, তাই তো বসিয়ে পেটানোর চিন্তা করলাম, যেন পড়লেও ব্যথা না লাগে। আজকাল মানুষের ভালো করতে নেই। মানা কথা বাড়ালো না, মুখ ঘুরিয়ে নিল। আরাধ্য আঙুলে কপাল চুলকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করল। এরপর ধীর হস্তে হাত বাড়িয়ে মানার ছোটোখাটো মুখটা নিজের দিকে ঘুরিয়ে আতুরে স্বরে বলল, কি হয়েছে বুলবুলি? ভাইকে বল। মনে আষাঢ়ের মেঘ জমিয়ে রেখেছিস কেন? কি চাই বল দেখি, ফটাফট হাজির হবে। মানহার চোখ জোড়া ভরে উঠেছে। পাতা পড়লেই হয়তো গড়িয়ে পড়বে কয়েক ফোঁটা পানি। আর তো তার ছলছল চোখে তাকিয়ে গাল হতে হাত সরিয়ে আঙুলে কপাল চেপে ধরল। থাবড়া খেয়ে মুখ খুলতে না চাইলে লক্ষ্মী মেয়ের মতো বল, কি চায়? আপনাকে চাই, দিবেন? আরাধ্য স্তব্ধ হয়ে যায়। ঠোঁটের কোণে এগিয়ে আসা কথাগুলো এক শক্ত ঢোকে গিলে নেয়। আনা আবারও বলল, কি হলো দেন? মীর ফারহান ফায়াজ আরাধ্যকে মুশারা জান্নাত মানহার নামে দলিল করে দেন। আরাধ্য ছিটকে কয়েক সেন্টিমিটার দূরত্বে সরে যায়। মানহা তাচ্ছিল্যের হাসল। পারবেন না তাই না আরাধ্য ভাই? যে রোগে মরছি আমি, সে রোগের প্রসাধনী আপনি। ঘেমে উঠেছে আরাধ্যের শরীর। চোখ দুটো বুজে গা এলিয়ে দিল সোফায়। কতদিন ধরে পুষেছিস সেসব? কত বছর বলুন। দীর্ঘ শ্বাস নিংড়ালো আরাধ্য। কত বছর? ঠিক যে বছর বাচ্চা হতে কিশোরী হলাম, বয়স সন্ধির সময় পেরিয়ে অনুভূতির অতলে ডুব সাঁতারি হলাম, ঠিক তখন। আপনি বুঝেননি। আপনি তো আমার ওই নজরে কখনোই দেখেননি। কিন্তু আমি পারিনি আপনাকে আপনার নজরে দেখতে। কেন পারিনি বলুন তো? কারণ আমার ভাবনাই ছিল আপনি দেরিতে হলেও আমায় বুঝবেন। তবে ওই যে, যা মনে সয় ভাগ্য তার সাথেই পাঙ্গা লয়, হয়েছে তাই। এক অতি সুন্দর রূপবতীর কাছে আমি হেরেছি। দম নাই মানহা। চোখের এক কোণে পানি চিকচিক করছে। সেই পানি আঙুলে মুছে আবার বলে, বিধাতা আমার বেলাতেই বড্ড নিষ্ঠুর। প্রতি ভক্তের মনোজতে সুখ না চেয়ে শুধু আপনারই চেয়েছিলাম, অথচ আপনাকে পেলাম না। সুখ পাখিটাও ধরা দিল না। মানা থামল। আর তো ছাদের দিকে দৃশ্য রেখে বলল, ভাগ্য নিষ্ঠুর? ভাগ্য নিষ্ঠুর। প্রেম দহনে পোড়াচ্ছে আমার অন্তর। কি এমন হতো আপনি মানুষটা আমার হলে? খুব কি ক্ষতি হয়ে যেত বিধাতা আমায় একটু রূপ দিলে? তাহলে অন্তত সর্বস্ব হারাতো না আমার। কিছু জিনিস হারিয়েও শুক্রিয়া করতে হয়। মানা করুণ চোখে কিছু সময় তাকিয়ে দেখল আরাধ্যকে। আরাধ্য ধরা কণ্ঠে বলল, কবে এত বড় হয়ে গেলি? জানতাম না। বরাবর ছোট ছোট বলে এড়িয়ে গিয়ে, বরাবর ছোট ছোট বলে এড়িয়ে গিয়ে আমার যে ছোট এক রমণী তুলে আনলেন। সে ছোট, তবে বুঝদার। বুঝদার না হয়েই বুঝি ধোকা খেলাম। উত্তপ্ত লাভায় স্বইচ্ছায় নিজেকে নিক্ষেপ করে গজন। যে পোড়া পোড়াচ্ছেন, এর থেকে তীব্র জ্বলন কি সেই আগুনে? আরাধ্য চোখ বুঝে নিল। কাটা ছেঁড়া হাতে টেনে ধরল মাথার চুল। যে হাতে যত্নে ঔষধ লাগিয়েছে মানহা, সে হাত আবারও রক্তক্ষরণ হচ্ছে। মানহা আবার বলল, চিন্তিত হচ্ছেন? প্রয়োজন নেই। নীরবে ধ্বংস হব, তবু আপনার সুখের মাঝে কাটা হব না। আমি ধুলো বালি।
আমাকে গায়ে মেখে লাভ নেই। কতটুকু বলে দ্রুত ছুটে বেরিয়ে যেতে নেয় মানহা। তবে দরজায় দাঁড়ানো অরুণিমাকে দেখেই পা থমকে যায় তার। আর্দ্র তখনও গায়ে এলিয়ে বসে আছে। মানহা একবার সেদিকে তাকিয়ে পর মুহূর্তেই তাকায় অরুণিমার শান্ত চেহারায়। অরুণিমা এসেছিল ছেলের খোঁজ নিতে। ক্ষতবিক্ষত হয়ে ফিরেছে আরাধ্য। হাতের গড়িয়ে পড়া রক্তে অন্দরমহলে ফোঁটা ফোঁটা দাগ পড়েছে। খবর পেয়েই দেখতে এসেছে। মানহার প্রতিটি কথা তাকে স্তব্ধ করে দিয়েছে। গলায় আটকে থাকা প্রতিটি শব্দ যেন তলা পাকিয়ে রয়েছে তার। মানহা চলে যায়। অরুণিমা শান্ত স্বরে ডাকে, ফাইয়াজ। আরাধ্য না ঘুরে হাত উঁচিয়ে থামিয়ে দেয় মাকে। এখন না আম্মা, পরে আসবেন। অরুণিমা কথা বাড়ায় না, চলে যায়। দরজা ভেজিয়ে রেখে যায়। আর্দ্র ধীরে ধীরে শুয়ে যায় সোফায়। চোখ জোড়ায় ছাদের দিকে স্থির রেখেছে। এক রাশ অনুশোচনায় এসে ভিড় করছে মনোগহ্বরে। আবারও কোথাও একটা তৃপ্তি মিলছে। তার মতো পাপি তাপি মানুষটাকে কেউ ভালোবেসেছে। জীবনে বিয়েটা ছাড়া প্রতিটি কাজ আরাধ্য পরিকল্পনা ছাড়াই করেছে। কিছু কিছু কাজ অবশ্যই না চাইতেই হয়েছে। সব কিছুর যদি প্রাপ্তি হয়, তবে অপ্রাপ্তি যে ডুকরে মরবে। আরাধ্য হেসে ওঠে। ভিতরে এক উত্তাল সমুদ্র শান্ত করতে হাসতে হবে তার। উচ্চ স্বরে কিছু সময় হেসে বলে, প্রেম থাকিবে না কিছুই, বহিয়া যাবে স্রোতে। সময়ে সময়ে কাটিবে, আমার দেহ খাইবে মাটিতে। আমায় তুমি ভুলিবে প্রিয়, ভুলিবে আমার স্বজন। আমার লাশ দাফনে তোমরা গুনিতে থাকিবে প্রহর। থাকিবে না চিহ্ন, রাখিবে না মনে। এই পাপিষ্ঠ আমি কে, কি ছিলাম তোমার জীবনে। কিছু সময় ঠেস ধরে শুয়ে থাকলো আরাধ্য। তবে সেটাও আর হলো না। ঘড়ির কাঁটা 4-এর ঘরে। চেয়ারম্যান বাড়ি ফিরেছে। রইসুল এসে ডেকে যায়। চেয়ারম্যান সাহেব তলব করেছে তাকে। আরাধ্য উঠে বসল। গায়ের গেঞ্জিটা খুলে অন্য আরেকটা গায়ে জড়ালো। পরনের জিন্স খুলে একটা ট্রাউজার পরে বেরিয়ে যায়। চিন্তিত ভঙ্গিতে ছাদে দাঁড়িয়ে জঙ্গলের ঘরে পানে তাকিয়েছে চেয়ারম্যান। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। আরাধ্য এলো। সিঁড়ির দরজা পেরিয়ে আসতেই ডাকল, আব্বাজান ডেকেছেন? চেয়ারম্যান ঘুরে তাকালো। আরাধ্য এসে এক কদম কাছাকাছি দাঁড়িয়ে বলল, প্রয়োজনীয় কিছু বলবেন? চেয়ারম্যান আরাধ্যের হাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করল, আজকাল কি করে বেড়াচ্ছ তুমি? চুরি, খুন, ছিনতাই? মস্করা করা বাজে অভ্যাসে দাঁড়িয়েছে তোমার। আরাধ্য মুখের উপর হাত রেখে অবাক ভঙ্গিতে বলল, তওবা তওবা, আস্তাক ফিরুল্লাহ। আব্বা এসব কি বলেন? মজা না, সত্যি। চেয়ারম্যান বেশি না ঘাটিয়ে বলল, হাতে লেগেছে কি করে? আপনার ভাইরা ভাইয়ের লোক এসেছিল আমারে খালাস করতে, তা একটু খাতির করতে লেগেছে। ওসব ছাড়ুন, কি হয়েছে বলুন তো? চেয়ারম্যান কিছু সময় নিশ্চুপ থেকে বলল, নদীপথে আসা 2 দিনে মাল চোরাই হয়েছে। লসের পরিমাণ প্রায় কয়েক লক্ষ। ভর্তুকি পড়বে অনেক। এতে চিন্তিত হওয়ার কিছু দেখছি না। চেয়ারম্যান অবাক চোখে তাকালো ছেলের দিকে। আর তো ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল, চিন্তিত হবেন না, মাল সুরক্ষিত রয়েছে। কমিশন 60% দিলেই সঠিক সময় পৌঁছে যাবে। আরাথির ইশারা চেয়ারম্যান বুঝে। মুহূর্তেই চোখ দুটো লাল বর্ণ হয়ে ওঠে তার। ক্ষিপ্ত হয়ে ধমকে বলে, এত খারাপ দিন এসেছে তোমার, নিজের ঘরেই শিং ঘুরছ? সে আপনি যাই বলুন, মাল নিতে মানি লাগবে। লাগলে বলুন, নয়তো পুরোটাই আমার। ফারহান, আসছি আব্বাজান। আরাধ্য পাশ কাটিয়ে চলে যাবে ঠিক তখনই চেয়ারম্যান বলে, অতিবার বাড়িও না, ঝড়ে মাথা ভেঙে যাবে। আরাধ্য হাসল, মাথা থাকলে তবে না ভাঙবে। আরাধ্য চলে গেল। চেয়ারম্যান দাঁতে দাঁত চেপে আকাশপানে তাকিয়ে রইল।